রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ খতিয়ে দেখছে পুলিশ। পদ্মায় পানি বাড়তে থাকলেও কমেছে তিস্তায়। 5 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। বৈরী আবহাওয়ায় বাজারে কমেছে সরবরাহ। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। এবং সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন। রক্ষা পাচ্ছে না রাতারগুল। ভোলাগঞ্জের লুজ হওয়া পাথর উদ্ধারে অভিযান চলছে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। রাজশাহীর বামুনশিকরায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের দায়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, নিহতদের কারণ এবং পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানিয়েছে কিনা আপনাদেরকে? আসলে হৃদয় বিদারক একটা ঘটনা রাজশাহীতে ঘটেছে ঠিক সকাল 9টার সময়। রাজশাহীর পবা উপজেলার একটি জায়গায়, যেখানে আসলে একই বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যেটি আমরা আসলে জানতে পেরেছি যে স্বামী মিনারুল তিনি প্রথমে স্ত্রী এবং 2 সন্তানকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করেছেন, এমনটি আসলে প্রাথমিকভাবে একেবারে জানা গেছে। এবং সেই সময়ে একটি সুইসাইড নোট কিন্তু পাওয়া গেছে সেখান থেকে, সাদা কাগজে লেখা, যেখানে দাবি করা হচ্ছে যে স্বামী তিনি নিজে আসলে তার স্ত্রী সন্তানকে হত্যা করেছেন। পরবর্তীতে তিনি নিজে আত্মহত্যা বেছে নিয়েছেন। এর পেছনে আসলে যে কয়েকটি কারণের কথা বলা হয়েছে এখানে, তিনি অনেক অর্থাভাবে ছিলেন, কষ্টে ছিলেন এমন বলা হয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে তার বাবা মা বা পরিবারের আত্মীয় স্বজনদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে বিভিন্নভাবে আসলে সুদের ওপরে টাকা গ্রহণ এবং বিভিন্ন জায়গায় ঋণ ছিল। তার চাচাতো ভাইয়ের কাছে 24,000 টাকা মতো ঋণ ছিল, এরকম নানা দেনা ছিল। এবং তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এইরকম নানা অভাব পীড়নে কিছুদিন আগেই 1.5 মাস যাবৎ তার স্ত্রী সন্তান তার শ্বশুরবাড়িতে অবস্থান করেছিলেন। পরবর্তীতে তিনি আবারও তার বাড়িতে আসেন এবং এই অবস্থায় যেই জিনিসটি ঘটেছে, কোনোভাবেই কাউকে কোনো কিছু সে বলেছিল না। নিয়মিতভাবেই যেভাবে প্রত্যেক দিন ঘুমোতে যেত, গতকাল রাতেও তার নিজ ঘরে তার স্ত্রী সন্তান সহ ছিলেন। এবং পরবর্তীতে সকালবেলা যখন তার কোনো সাড়া শব্দ না পেয়ে আত্মীয় স্বজন এবং বাড়ি থেকে তার মা এবং বাবা ডাকতে যান, পরে দরজা না খুললে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পরে দরজা না খুললেও তাদের সন্দেহ হলে এখানে চাতাল যেটি রয়েছে, অর্থাৎ টিনের ঘরের যে চালা থাকে, সেই চালার ভেতর দিয়ে তারা আসলে উকি দেয় এবং সেখানে এইরকমভাবে মৃত অবস্থায় তাদেরকে পড়ে থাকতে দেখে। এই অবস্থাতেই আসলে পুলিশকে খবর দিলে স্থানীয় এবং পরিবারের পক্ষ থেকে, পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণ শেষে এখান থেকে উদ্ধার করা হবে। 4টি লাশ রয়েছে এবং এর পেছনের যে কারণগুলো আসলে, যেগুলো আসলে আমরা সুইসাইড নোটে থেকে জানতে পেরেছি, যেখানে বলা হচ্ছে যে অর্থাভাবে থাকার কারণে তিনি প্রথমে তার স্ত্রীকে, পরবর্তীতে সন্তান এবং তারপরে আসলে নিজে আত্মহত্যা করেছেন। এবং এই অবস্থাতে আসলে ঠিক কী কারণে এমন ঘটনাটি ঘটলো বা কী কারণে তিনি এই ঘটনাটি ঘটালেন সেটি নিয়ে খুব একটা স্পষ্টকর না থাকলেও চিঠিতে বলা হয়েছে যে তিনি অর্থাভাবে ছিলেন এবং পরিবারের পক্ষ থেকেও আমরা যেটি জানতে পেরেছি যে তিনি ঋণগ্রস্ত ছিলেন এবং সুদের উপরে টাকা নিতেন এবং সেখানে নানা চাপে থাকার কারণে তার শ্বশুরবাড়ির লোকজনও এটি বলেছেন যে নানা চাপে থাকার কারণে তিনি আসলে একটু এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিলেন এবং এই কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।
সহকর্মী রাকিবুল হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন রাজশাহী থেকে। বেশিরভাগ জায়গায় পদ্মার পানি বাড়লেও টানা ৪৮ ঘন্টা পর বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জের বাঁধ এলাকা থেকে সোহান মাহমুদ ও কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতে আমরা যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে। সোহান, পানিবন্দী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা? মুক্তি, চাঁপাইনবাবগঞ্জের ৫ ইউনিয়নের প্রায় ১৫,০০০ মানুষ ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন। এখানকার শুধু ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন এমনটাই নয়, এখানকার শত শত হেক্টর জমি ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। এখানকার প্রায় ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এখানে আমি সকাল থেকে অবস্থান করছি। এখানে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। এই ৩,০০০ মানুষের মধ্যে ১,৫০০-এর বেশি মানুষের বাসায় আসলে পানি ঢুকে গেছে। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন ১০ দিনের বেশি সময় ধরে তার চুলো জ্বলেনি, কারণ চুলো জ্বালানোর যে জায়গা সেটিতে মূলত পানি ঢুকে নষ্ট হয়ে গেছে, ধসে নষ্ট হয়েছে ধানের গোলা। তিনি মূলত অন্য কোনো জায়গায় যাওয়ার তার ব্যবস্থা না থাকার কারণে ইতিমধ্যে তিনি পানিবন্দী হয়ে বসবাস করছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা নিয়মিত তদারকি করছেন, যারা পানিবন্দী রয়েছেন তাদের বাসা বাড়িতে এসে শুকনো খাবার, সুপ্রিয় পানি দিয়ে যাচ্ছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন শীঘ্রই এই পদ্মার পানি কমে আসবে। গত ২৪ ঘন্টায়ও ২ সেন্টিমিটারের বেশি পানি ইতিমধ্যেই পদ্মায় কমেছে। এখন বর্তমান যে পদ্মার অবস্থা মুক্তি, গত ২৪ ঘন্টায় যেহেতু ২ সেন্টিমিটার পানি কমেছে, এখন বর্তমানে যে প্রায় ৩৩ সেন্টিমিটার পানি পদ্মার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ রাখছি, তারা বারবারই বলছেন যে আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা নিরাশ হয়ে যাবেন, কারণ যে ভিটেমাটি তাদের রয়েছে, এই ভিটামাটি একবার পদ্মায় কেটে গিয়েছে, আবার এইভাবে বানভাসী হয়ে তারা ভেসে যাচ্ছেন। এতে আরও শঙ্কা বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড মূলত আমাদেরকে আশার আলোয় দেখাচ্ছেন। মুক্তি, এ ছিল চাঁপাইনবাবগঞ্জের বাঁধ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের পর আমরা কুষ্টিয়ার খবর জানবো। পলাশ, সেখানে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? মুক্তি, নতুন করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মূলত এই যে পদ্মার পানি বাড়ার সাথে সাথেই কিন্তু এই যে এলাকাগুলো কিন্তু বিশেষ করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে এই সীমান্তবর্তী যে এলাকা, সেখানে যে রামকৃষ্ণপুর এবং চিলমারি যে ইউনিয়ন, সেখানে কিন্তু ৫০,০০০ মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এখানে তলিয়ে গেছে ৫৭৩ হেক্টর যে জমির বিভিন্ন ফসল কিন্তু তলিয়ে গেছে। মূলত এই যে চর অঞ্চলে, এই চর অঞ্চলে কিন্তু যে কৃষি যে ফসল সেটি কিন্তু আসলে বেশি আবাদ হয়। সেখানে আপনার পাট, ধান, গম এবং এছাড়াও যে আপনার যে ভুট্টা সহ কলার বাগান, একেবারে বিঘা প্রতি আসলে যে কলা বাগান কিন্তু আসলে বিঘাকে বিঘা কিন্তু কলা বাগান রয়েছে সেখানে। এইসব কিন্তু আসলে এরই মধ্যে কিন্তু আসলে প্লাবিত হয়েছে। কিছু যে ফসলি এলাকা সেখানে কিন্তু ডুবে গেছে এবং মূলত যে এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এখানে কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু রয়েছে এবং এতে কিন্তু এই নিয়ে আমি কথা বলছি কৃষি বিভাগের সাথে। তারা বলছেন যে এই যে কৃষকদেরকে তালিকা করে তাদেরকে বিভিন্নভাবে তারা সহায়তা করবেন। গেল ১ সপ্তাহ ধরে কিন্তু পানির নিচে এইসব ফসল নষ্ট, মানে এখন আর এখানে আসলে আর যে ফসল ফিরে পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে নেই বলেও তারা আসলে জানিয়েছেন। এছাড়া একটু বলে রাখি যে এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, যে এই যে প্রাণীবন্দী যে অবস্থার থাকার ফলে কিন্তু যে এই এলাকাগুলোতে কিন্তু মেডিকেল টিমের যে বিষয়টি সেটি আসলে ব্যবস্থা করা হয়েছে এবং ত্রাণের যে বিষয়টি সেটা বিভিন্ন এলাকায়, পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। তবে এরকম বাস্তব চিত্র কিন্তু আমি বেশ কিছু এলাকা ঘুরেছি, যে বিশেষ করে চিলমারির বাজার এলাকা সহ চিলমারির বিভিন্ন এলাকা কিন্তু ঘুরেছি। সেখানকার যে মানুষ তারা কিন্তু দাবি করছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি এবং এতে তারা অসন্তোষ যে বিষয়টি সেটি আসলে প্রকাশ
প্রকাশ করেছেন। এছাড়াও যে অন্যান্য যে বিষয় সবচেয়ে বেশি আসলে বিপাকে পড়েছেন যে আপনার যে শিশু এবং শিশু কিশোর এবং এছাড়াও যে গবাদি পশু এবং সেখানে খাবারের যে গবাদি পশুর যে খাবার সেটি কিন্তু ঘাটতি পড়েছে। এবং এছাড়াও যে একটু বিষয় যে সেখানে কিন্তু যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান 20টির অধিক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে সেখানে পানিবন্দী হওয়ার কারণে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এরকম চিত্র আসলে মুক্তি। এছাড়াও যে আসলে বলে রাখি যে মূলত যে আমি কুষ্টিয়ার যে বর্দার যে হার্ডিং যে ব্রিজ যে পয়েন্টে সেখানে এখন যে পানির যে বিপদসীমা সেখানে কিন্তু আপনার সেখানে 13.80 সেন্টিমিটার। সেখানে কিন্তু এখন যে পানি সেখানে কিন্তু এখন বিপদসীমার 0.86 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া থেকে পানিবন্দী এলাকার সবশেষ খবরাখবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। সাপ্তাহিক ছুটির দিনে ময়মনসিংহে বাড়তি সবজির বাজার। বেশিরভাগ সবজির কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত, আর 2 দিনের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। চাঁদপুরে মাছের সরবরাহ থাকলেও পটুয়াখালীর কলাপাড়ায় সরবরাহ বেড়েছে। এতে মাছের দাম কমেছে কেজিতে 200 থেকে 400 টাকা পর্যন্ত। এদিকে গেল কয়েক মাস ধরে নওগাঁর বাজারে বাড়তি চালের দাম। সব নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমেদ, কলাপাড়ার আলিপুর মৎস্য বন্দর থেকে জসিম পারভেজ ও নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। তবে শুরুতে আমরা ময়মনসিংহে যাব। ইমতিয়াজ, সেখানকার বাজারে আজকে ছুটির দিনের সবজি সরবরাহ কেমন দেখছেন এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। আমরা সকাল থেকেই ময়মনসিংহের মৎস্য বাজার রয়েছে। যেহেতু আজকে শুক্রবার, আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা সমাগম, কিন্তু সেই তুলনায় সবজি সরবরাহ কম এবং প্রত্যেকটি সবজি কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 30 থেকে 35 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুক্রবার ছুটির দিন কি পরিমাণ ক্রেতা আসলে সবজি কেনার জন্য ভিড় করছেন, কিন্তু আজকে সবজির প্রচুর দাম যাচ্ছে। আমরা বেশ কিছু সবজির দরদাম যদি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা পটল দেখতে পাচ্ছি, এই পটল বিক্রি হচ্ছে 90 টাকা করে কেজি, এবং সেই সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি, শসা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, কচুমুখী বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। মোট কথা বলতে গেলে 50-60 টাকার নিচে আজকে কোনো সবজি কেনা কিন্তু সম্ভব হচ্ছে না। যেটা ব্যবসায়ীরা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে ময়মনসিংহের চরাঞ্চল এবং বিভিন্ন জেলা থেকে যে সবজিগুলো সরবরাহ হতো সেই সবজিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে দামও বেড়েছে। আজকে বেগুন দেখতে পাচ্ছি 100 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। সেই সাথে কাঁচামরিচটাও কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে 40 টাকা বেড়ে 240 টাকা 50 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 280 টাকা করেও কাঁচামরিচ কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আমরা আরও বেশ কিছু সবজি সরবরাহ, যেহেতু আমরা বলছিলাম যে সবজির আজকে দাম বেড়েছে, সরবরাহ কম, কিন্তু যে সবজি আজকে বাজারে উঠেছে সেই সবজি কেনার জন্যই কিন্তু একরকম হুমড়ি খেয়ে পড়ছে। চাল কুমড়া দেখতে পাচ্ছি আমরা, চাল কুমড়োগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60-70 টাকা করে, এবং চিচিঙা 80-90 এই দামে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং দরদামের খুব একটা সুযোগ থাকছে না, আসলে এত দাম আসলে বেড়েছে, যার কারণে যেভাবে আসলে সবজি নিতে চাচ্ছে তারা কিন্তু সবজি কিনে নিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যেটা বলছেন যে বৈরী আবহাওয়া যদি ঠিক না হয়, এরকমই যদি থাকে, তাহলে দামটা আসলে খুব যে কমবে তারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আরও যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে বরবটি 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব মিলে বলা যাচ্ছে যে আজকে ময়মনসিংহে সব ধরনের সবজির দামই কিন্তু চড়া, এবং যারা আজকে সবজি কিনতে আসছেন একটু চড়া দামে সবজি কিনছে। সব মিলে এই ছিল ময়মনসিংহ থেকে সবজি দরদামের সর্বশেষ খবর আমার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পটুয়াখালী জেলার সর্ববৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুর। এই খাপড়াবাঙ্গা নদীর দুই তীরে এই অবতরণ কেন্দ্র দুটি অবস্থিত, আর এটি বঙ্গোপসাগরের অতি নিকটে থাকায় সেটি কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করে তারা এখানে মাছ বিক্রি করে এবং অল্প সময়ের ভিতরে বঙ্গোপসাগরে গিয়ে আবার মাছ শিকার করা শুরু করতে পারে।
তো আপনাকে জানিয়ে রাখি, এই মৎস্যবন্দর আলিপুরে আজ 1 কেজি ওজনের যে ইলিশ তা প্রতি কেজি বিক্রি হয়েছে 2000 টাকা মাত্র। গত সপ্তাহে এই ইলিশের প্রতি কেজি ছিল আরো 300 থেকে 400 টাকা বেশি। তবে 300 থেকে 400 টাকা কম দরে বেচা বিক্রিতে এখানে বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের ইলিশ 2000 টাকা। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 300 টাকা কমে 1500 টাকায়। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ এখানে 300 টাকা কমে 1200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ তা 200 টাকা কমে বিক্রি হচ্ছে 800 টাকা। এছাড়া যে সামুদ্রিক অন্যান্য মাছ রয়েছে সেই মাছগুলোও কিন্তু 250 থেকে 500 টাকা প্রতি কেজিতে বেচা বিক্রি হচ্ছে, যেমন পোয়া, তুলের ডাঁড়ি সহ অন্যান্য মাছ। আপনাকে আরো জানিয়ে রাখি যে এই বঙ্গোপসাগরে, গভীর বঙ্গোপসাগরে কিন্তু বড় যে গভীর সমুদ্রের যে সকল ট্রলার রয়েছে সেগুলো মাছের সরবরাহ কম রয়েছে এবং ধরাও কম দিচ্ছে। সে কারণে কিন্তু যে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে যে সকল ছোট ট্রলার রয়েছে, আকারে ছোট, সে সকল ট্রলারে মাছের সংখ্যা বাড়ছে এবং জেলেরা বলছে যে সেখানে কিন্তু আমরা দেখছি যে এতে মাছের সরবরাহ বেড়েছে, দাম কমেছে। তো আমরা এখন চলে যাব নওগাঁতে, সেখানে জানবো ধান কাটার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এখন ইরিবড় ধানের ভর মৌসুম, আর এই ভর মৌসুমেও চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। বলা যায় যে গত 2 মাসের ব্যবধানে সরু চালের দাম প্রতি কেজিতে প্রায় 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ সেটিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। এখানে চালের দামের কথা যদি বলি, যে সবচেয়ে বেশি দামে যে চাল রয়েছে কাটারি ভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি এবং জিরা শাইল চালও একই দামে বিক্রি হচ্ছে। তবে খাটো জিরা চাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি এবং স্বর্ণা 5 জাতের চাল, এটি মোটা চাল, এটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা কেজি পর্যন্ত। যেহেতু এখন ইরবড় ভর মৌসুম, তারপরও চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। আর বাড়তি দামে চাল বিক্রি হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষরা। যেহেতু এখন আমরা জেনেছি যে গত 2 দিন আগে চাল আমদানি শুরু হয়েছে, চাল আমদানি শুরু হওয়ার কারণে ধানের বাজারে প্রভাব পড়েছে। বলা যায় যে প্রতি মনে 100 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু ধানের দাম কমলেও চালের বাজারে দাম কমার কোনো প্রভাব এখনো পড়েনি বলে আমরা দেখেছি। তবে জেলা চালকল মালিক সমিতির নেতৃবৃন্দরা বলছেন যদি আমদানি শুল্ক বাড়ে সেক্ষেত্রে চালের দাম বাড়বে, তবে যদি কমে কিছুটা চালের দামও কমবে বলে তারা জানিয়েছেন। যেহেতু যদি আমদানি শুল্ক বৃদ্ধি পায় তাহলে এই দেশীয় যে চাল রয়েছে সেগুলো চালের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, আর যদি কমে তাহলে দেশীয় চালের দাম স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন। তবে এখন যেহেতু আমন এবং আউশ ধান রোপণ কার্যক্রম শুরু হচ্ছে, এইসব ধান যখন বাজারে আসবে তখন চালের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে চালের দর দাম নিয়ে সবশেষ। সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি ও সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহালগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকেই দুষছেন পরিবেশ কর্মীরা। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বাংলাদেশের নির্মাণ শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি। সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন, ধলাই সহ বেশিরভাগ বালু মহলের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গাতে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন, রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করি, অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আসিল,
বাঙ্গিয়া বাঙ্গিয়া এটা তো অনেক গাছাই নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ মাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে লাগে। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরো কি লাইটল বাইটল এগুলা দেখানির পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে, তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয়, সেই টাকার একটা অংশ তারা প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয় সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয় বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন সিলেট। এদিকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর উদ্ধারে আজও অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে সিলেট এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। অভিযানের সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন, এবং এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা হয়েছে? মুক্তি, আসলে যে অভিযানটি পরিচালিত হওয়ার কথা আজকে যে এই দ্বিতীয় দিনের মতো, সেটিতে কিন্তু যৌথ বাহিনী এখানে রয়েছেন বা সেনাবাহিনী তত্ত্বাবধানে অনেকগুলো ট্রাক কিন্তু আটকে রাখা হয়েছে। আমি যদি বলি ট্রাকের সংখ্যা এই মুহূর্তে প্রায় 100-র উপরে আমার পিছনে ট্রাক যেগুলো রয়েছে। তবে একটি কথা আপনাকে না বললে না হয়, সেটি হচ্ছে যে সেই অভিযানে যেভাবে গতকালকে আমরা দেখেছিলাম বা এর আগের দিন বুধবার রাতেও আমরা দেখেছিলাম যে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু সেই তল্লাশিগুলো চালানো হয়েছিল তল্লাশি চৌকিতে, এবং সেটি বিভিন্ন স্পটে চালানো হয়েছিল, এবং ওইখানেই কিন্তু প্রায় 52,000 সর্বপ্রথমেই যেটি কালকে পর্যন্ত আমরা পেয়েছিলাম, এবং ঢাকা সহ যদি বলি সেক্ষেত্রে 79,000 ঘনফুট পাথর কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত জব্দ করা সম্ভব হয়েছে। তবে এখানে যে বিষয়টি আমরা এসে দেখলাম, আজকে কিন্তু এখনও যে পয়েন্টে আটকে রাখা হয়েছে অর্থাৎ যে চেকপোস্টে, সেই পয়েন্টে কিন্তু এখনও যে ম্যাজিস্ট্রেট আসার কথা বা যিনি আসলে অভিযান পরিচালনা করবেন তার কিন্তু এখনো দেখা পাওয়া যায়নি। এক্ষেত্রে কিছুটা আমরা মিশ্র প্রতিক্রিয়া শুনছিলাম শ্রমিকদের মুখে, এবং তারা কিছুটা কয়েকজন অভিযোগও করেছেন যে আসলে তাদেরকে 2 দিন ধরে বা 3 দিন ধরে তারা আটকে আছেন, কিন্তু তাদের ট্রাকগুলো কাগজপত্র দেখে ছাড়া হচ্ছে না, এবং অনেকে বলছেন যে তাদের কাছে এলসি বা আমদানিকারক যে কাগজপত্র থাকে সেই ডকুমেন্টসগুলো তাদের কাছে রয়েছে, তারপরেও তাদেরকে কেন ছাড়া হচ্ছে না, এরকম কিন্তু অভিযোগের সুর কিন্তু তাদের কণ্ঠে ছিল। এবং তারা বলছেন যে এই দুর্ভোগ যেন তাদেরকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হয়। তারা বলছেন যদি অবৈধ হয় সেক্ষেত্রে তাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু বৈধ পাথর যদি হয়ে থাকে অর্থাৎ এলসির পাথর যদি হয়ে থাকে সেক্ষেত্রে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তবে আমরা কথা বলেছিলাম আজকে এখানে জেলা প্রশাসনের সাথে, তারা বলছেন যে এই মুহূর্তে তাদের একটি দল কিন্তু ইতোমধ্যেই ধলাই নদীর তীরে তারা চলে গেছেন ধলাই সেতুর যে অবস্থা সেটি পর্যবেক্ষণের জন্য, এবং এরপর তারা সাদা পাথর যে পর্যটন স্পট সেটি পরিদর্শনের জন্য তারা এরপরই রওনা হবেন। আমাদের কাছে সেই তথ্য তারা দিয়েছেন, এবং আমরা যতদূর জেনেছি, আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন সেটি আবারও আমি একটু বলতে হয় যে গতকাল সর্বপ্রথম বুধবার রাতে যেটি হয়েছে, বুধবার রাতে কিন্তু 12,000 ঘনফুট পাথর পাওয়া যায়। এরপর কিন্তু কাল সারাদিন প্রায় 40,000 অর্থাৎ মোট 52,000 ঘনফুট পাথর, এবং আজ পর্যন্ত যেটা ঢাকাতে পাওয়া গেছে সেটির যদি আমরা হিসেব মেলে তাহলে প্রায় 79,000 ঘনফুট পাথর কিন্তু জব্দ করা সম্ভব হয়েছে, এবং এই কাজ কিন্তু চলমান রয়েছে। এই ছিল আমার কাছে পাথর অভিযান নিয়ে সবশেষ। মুক্তি। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে।
এদিকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ড্যামরার সারুলিয়ায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র্যাব জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 থেকে 250 কোটি টাকা, যা উদ্ধারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর, এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডেড একটা দেখেছেন, এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা, বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা, বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে, যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর। দুর্গম পাহাড়ের সূচনা হতে চলেছে নতুন যুগের। আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কতা প্রকল্পে পাল্টে যাচ্ছে দুর্যোগ মোকাবিলার ধরন, একই সাথে কমছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। ইউরোপীয় কমিশনের সহায়তায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে এই প্রকল্প পাহাড়ে পৌঁছে দিচ্ছে আগাম সতর্কতার বার্তা। বান্দরবানের দুর্গম কিছু জনপদ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল করিম, ছবিতে ছিলেন সঞ্জয় মল্লিক। বান্দরবনের নাইখংছড়ির দুর্গম এক পাহাড়ি পাড়া। প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গত কয়েক দশক ধরে এখানে বসবাস মারমা জনগোষ্ঠীর। আকাশে মেঘের ঘনঘটা বৃষ্টির ফোঁটা হয়ে নামতেই পাড়া জুড়ে নামে পাহাড় ধসের ঝুঁকি বা আতঙ্ক। পাহাড়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে অসংখ্য বসতি, যেখানে পৌঁছয়নি প্রযুক্তি, নেটওয়ার্ক বা যোগাযোগের ছোঁয়া। আগাম সতর্কবার্তা না আসায় বর্ষায় তাই মনোমুগ্ধ করে পাহাড় হয়ে ওঠে ভয়ঙ্কর। জেলা প্রশাসনের হিসেবে গত 15 বছরে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে প্রাণ গেছে 350 জনের। পাহাড় ভাঙে গেছে, আমরা ভয়ে লাগে, তার জন্য ঘুমাতে পারে না। মিষ্টি পড়ছে, ওই মিষ্টি পড়ার জন্য এই পাহাড়ে ভাঙেছে। এখন আমাদের দুর্যোগের জন্য খুব বিপজ্জনক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে এ সময় দমকা হাওয়া ও বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোবাইলে এসেছে খুদে অডিও বার্তা, দেয়া হচ্ছে আগাম বৃষ্টি ও দুর্যোগের সতর্কতা, যা শুনছেন দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত স্থানীয় 2 স্বেচ্ছাসেবক। পাহাড়ের এই যৌথ খামার পাড়ায় মোবাইল নেটওয়ার্ক ও স্মার্টফোনের সুবিধা কম থাকায় সেই বার্তা স্থানীয় ভাষায় আগাম পৌঁছে দিতে সশরীরে ছুটে এসেছেন স্বেচ্ছাসেবকেরা। ইউরোপীয় কমিশনের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের মাধ্যমে বান্দরবনের লামা ও নাইখংছড়ির অন্তত 6,000 মানুষ আগেই জানতে পারছেন পাহাড় ধসের ঝুঁকির খবর, যেখানে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় একটি সংস্থা। আমাদের স্থানীয় জনগণকে সতর্ক হওয়ার জন্য আমি মারমা ভাষা ট্রান্সলেট করে থাকি, সেই কারণে তারা বুঝতে পেরে আমাদের ভলান্টিয়ার আছে, তাদেরকে সহযোগিতা করি। দেখি বলে মোবাইলে, তাই জন্য এখন কোনো ঝুঁকিপূর্ণ আমরা হয় না, আমরা আগে থেকে নিরাপদ স্থানে চলে আসি। 3টি অটোমেটিক ওয়েদার স্টেশন বসানোর প্রক্রিয়াধীন। এই অটোমেটিক ওয়েদার স্টেশনগুলো যখন বসবে তখন আরও বেশি পরিমাণ আবহাওয়ার তথ্য, উপজেলা ভিত্তিক তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জেনারেট করতে পারবে, উৎপাদন করতে পারবে। দুর্গম পাহাড়ে ধীরে ধীরে দুর্যোগ মোকাবেলায় নতুন যুগের সূচনা হতে চলেছে। সরকারি ও বেসরকারি সহায়তায় আগাম বার্তা মুঠোফোন বা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যেমন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নিজস্ব ওয়েদার স্টেশনের মতো বড় প্রকল্প। ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আগেভাগে যেমন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারছে, তেমনি পরিবর্তন আসছে পাহাড়ের দীর্ঘদিনের দুর্যোগ মোকাবেলার সংস্কৃতিতেও। নাইখংছড়ির হর্টিকালচার সেন্টারে স্বয়ংক্রিয় একটি ক্ষুদ্র ওয়েদার স্টেশন, যেখান থেকে বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে স্থানীয় কৃষকদের চাষাবাদে আগাম তথ্য দেয়া হয়। প্রকল্পের আওতায় এমন অটোমেটিক ওয়েদার স্টেশন এবার পাহাড় ধসের ঝুঁকি শনাক্তে বসানো হবে বান্দরবনের লামা ও নাইখংছড়ি উপজেলায়। অটোমেটিক ওয়েদার স্টেশনকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে এই দুর্যোগের ফলে যে এই এলাকার মানুষ, বিশেষ করে ভূমিধসে যে বিপন্ন, তা অনেক বহুলাংশে কমে যাবে। আমরা আমাদের যে ভলান্টিয়ারগুলো রয়েছে, ভলান্টিয়ারকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেই মেসেজটা আবার দিচ্ছি। ওনারা আমার এলাকা যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, ওইখান থেকে ওই ঘরবাড়ি থেকে ওনারা সরিয়ে আশ্রয়ন প্রকল্পতে নিয়ে আসতেছে। বৃষ্টিপাতের রেকর্ড 150 থেকে 250 মিলিমিটার ধরা পড়লেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হবে সতর্কতা। ফয়সাল করিম, এখন বান্দরবান।
বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে গাছের চারা রোপণ করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। শুক্রবার সকালে লামা উপত্যকার ফাইতং এলাকার এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় 5টি ইটভাটা। পরে সেসব ভাটায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও পরিবেশ অধিদপ্তর। হটস্পট হিসেবে চিহ্নিত হওয়া বরগুনায় কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতেও কমছে রোগী ও স্বজনদের ভিড়ে। নিয়ে আরও জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন বরগুনায় গেল 24 ঘন্টায় নতুন করে কতজন রোগী ডেঙ্গু শনাক্ত হয়েছেন, একই সঙ্গে দৈনিক গড়ে কী পরিমাণ রোগী ভর্তি হচ্ছেন এবং কী পরিমাণ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি যে আমরা যদি ঠিক গত মাসের এই তারিখের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে সেই সময় প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন এবং কোনোদিন 100 জনের বেশি ডেঙ্গু রোগী কিন্তু আক্রান্ত হয়েছে এই বরগুনা সদর হাসপাতালে। বরগুনা জেলাতে আমরা দেখেছিলাম যে প্রতিনিয়তই কিন্তু সেই সময় মৃত্যুর মিছিল যে বাড়ার প্রবণতা ছিল। তবে এখন এই সময় এসে আগস্টের এই সময় এসে আমরা দেখলাম যে প্রতিদিন কিন্তু আক্রান্তের সংখ্যা কমছে, সেই সাথে মৃত্যুর যে মিছিল সেটিও কিন্তু বন্ধ হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় মানে আজকে সকাল 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে 25 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 5477 জনে এবং হাসপাতাল কিংবা অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে ভর্তি রয়েছে মাত্র 90 জন ডেঙ্গু রোগী। এবং আপনাকে জানিয়ে রাখি অধিকাংশ রোগী প্রায় 4300 জনের মতো ডেঙ্গু রোগী সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছেন। এবং এই যে রোগী কমার যে হার এবং এর পেছনে কিন্তু যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি যে রোগী যে কমছে তার পেছনে সবচেয়ে বড় অবদান এখানকার স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন থেকে শুরু করে জেলা প্রশাসনের একটা ভূমিকা রয়েছে। কেননা যখন ডেঙ্গুর প্রকোপ পুরোদমে শুরু হয়েছিল তখন কিন্তু জেলা প্রশাসন তারা পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন অভিযান তারা সম্পূর্ণরূপে চালু করেছিলেন। বিধায় কিন্তু এই ডেঙ্গুর যে প্রকোপ এটি কমতে শুরু করেছে এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যখন ডেঙ্গু যখন শুরু হয়, ডেঙ্গু আক্রান্তের হার বৃদ্ধি শুরু হয়, তখনই কিন্তু এখানকার স্বাস্থ্য বিভাগ নতুন করে 12 জন চিকিৎসককে এই হাসপাতালে পদায়ন করেছিলেন। যদিও একটি বিষয়ে এখনো সংকট থেকে গেছে, সেই বিষয়টি হচ্ছে এখানে চিকিৎসা সেবার ক্ষেত্রে যে ডেঙ্গুর আধুনিক চিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য আইসিইউ বা সিসিইউ সুবিধা না থাকায় বেশিরভাগ ডেঙ্গু রোগীকেই কিন্তু যারা বেশি আক্রান্ত হয়ে পড়ছেন তারা কিন্তু তাদেরকে ঢাকায় রেফার করা হচ্ছে, বরিশালে রেফার করা হচ্ছে। যদিও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও সিসিইউ সুবিধা নেই। এবং আরেকটি বিষয় যে সেখানে যে স্বাস্থ্য বিভাগের যে অবস্থা আমরা দেখছি যে সিসিইউ থাকা সত্ত্বেও সেখানকার পরিচ্ছন্নতা তেমন হাসপাতালটি মেডিকেল কলেজটি তেমন পরিচ্ছন্নতা না বিধায় সবাই কিন্তু ঢাকার দিকে ঝুঁকছেন। এবং এখানকার যারা রোগী স্বজন তারা মনে করছেন যে অতি দ্রুত সময়ে যদি এখানে সিসিইউ এবং আইসিইউর ব্যবস্থা করা যায় তাহলে এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসার সম্পূর্ণ চিকিৎসা নিয়ে একজন রোগী তারা বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে। এবং আরো একটি বিষয় যে হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জনের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালে যাতে সিসিইউ আইসিইউ ব্যবস্থা করা যায় সে বিষয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন এবং তারা আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে আইসিইউ এবং সিসিইউর এই হাসপাতালে ব্যবস্থা করা যাবে বলে তারা আশাবাদী। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে। শরীয়তপুরের নড়িয়া থেকে 5টি বালতিতে রাখা অন্তত 30টি হাত বোমা উদ্ধারের পর তা ধ্বংস করেছে বোম ডিসপোজাল ইউনিট। আর 15 আগস্ট নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব বোমা বানানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাত 12:30টার পর 2 ধাপে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় এসব বোমা। এর আগে ঢাকা থেকে যাওয়া পুলিশের বোম ডিসপোজাল ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের 7 সদস্যের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন তারা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াগাছা গ্রামের প্রবাসী মিলন মাতবরের পরিত্যক্ত ঘর থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
কুমিল্লার প্রবেশ পথগুলো খানাখন্দে ভরা, নাজেহাল পরিবেশে সুস্থ মানুষও যেন অসুস্থ হয়ে পড়ছেন। অথচ খুব বেশি দিন হয়নি সড়কগুলোর সংস্কার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে কম দামি কাঁচামাল ব্যবহার করায় কমে গেছে সড়কের স্থায়িত্ব। তবে সওজ ও সিটি কর্পোরেশনের আশ্বাস দ্রুত সংস্কারের। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ছবিতে ছিলেন কামরুল হাসান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লায় প্রবেশের অন্যতম প্রধান সড়ক আলেখারচর থেকে শাসনগাছা। দুর্গাপুর থেকে শাসনগাছা ফ্লাইওভার পর্যন্ত সড়কটির প্রায় 2 কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা গর্ভবতী মানুষে গেলে হাসপাতাল না লাগতো না, এনে মারা দেব মানুষে। হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা আছে, তাদের যে কত দুর্ভোগ পরিচিত হয় এটা একমাত্র ভুক্তভোগীরা জানেন। এই আলেখাচার বিশ্ব রোড থেকেই মনে করেন যে আপনার পুলিশ লাইন পর্যন্ত একবারে যাওয়াই যায় না ভাই, একটা ডিম মারতে সারাটা দিন চলে যায়। এবং কি মনে করেন গাড়ি অনেক সময় উল্টে থাকা, আমরা দোয়ানপাট করতে পারি না, মানুষ একটা চলাফেরা করতে পারে না। কুমিল্লা নগরীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে ব্যবহার হয় কোটবাড়ি বিশ্ব রোড থেকে টমসন ব্রিজ ও মেডিকেল পর্যন্ত সড়কটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, মেডিকেল কলেজ, বার্ড সহ কোটবাড়ি পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যাতায়াতকারী, যাত্রী, চালক, বিশেষ করে অসুস্থ ও প্রবীণরা পড়ছেন বিপাকে। গাড়ির অবস্থা শেষ, নিজের অবস্থা একদম মনে করেন একদিন চালাইলে আর 6 দিন চালান যায় না গাড়ি। রাস্তা ভালো নেই, গাড়ির কল করতে জুটটা যা, অনেক লোক অটোলে উল্টে পড়ে। আমার নজরে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা দেখেছি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এদিকে টমসন ব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায়। ড্রেনেজ সহ 15 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিতে চাইলেও সিটি কর্পোরেশনের কাজ থেমে গেছে অধিদপ্তরের চিঠিতে। সিটি কর্পোরেশন বলছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কাজ শুরু হবে। তবে অধিদপ্তর জানিয়েছে টেকসই মেরামতের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই শুরু হবে কাজ। কাজ শুরু করার 2-3 দিনের মধ্যেই কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে কিন্তু লিখিত চিঠির মাধ্যমে ওনাদের আপত্তি জানাই এবং আমরা কাজ সাময়িকভাবে আমরা অফ রাখি এবং আমরা মন্ত্রণালয় এই বিষয়ে সিটি কর্পোরেশন যাতে কাজটি করতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু মিনিস্ট্রিতে আমরা চিঠি দিই এবং আমরা আশা করছি এটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি এটা দ্রুত কিন্তু এটা অনুমোদন হয়ে আসবে। ঠিকাদার নিয়োগ করতে পারলে হয়তো এই যে ওখানে আমরা রিজিট পেমেন্ট করবো, ওই ফ্লাইওভারের পর থেকে কংক্রিটের পেমেন্ট করে দিব, তো সেটা করে দিলে হয়তো বা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যেটা আপনি কোটবাড়ি থেকে যেটা বললেন মেডিকেল কলেজ পর্যন্ত, এইটাও আসলে আমাদের একটা প্রোগ্রাম আছে পিএমপি, এটাতে অন্তর্ভুক্তির জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি। কোটবাড়ির সড়কটির নির্মাণ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। নির্মাণকালেই লেগেছিল প্রায় 2 বছর। নির্মাণকালে ভোগান্তির স্মৃতি এখনও ভোলেনি যাত্রীরা। স্থানীয়দের মতে টেকসই নির্মাণ না হলে এমন সড়কই পরিণত হবে জনগণের প্রধান দুর্ভোগে। প্রতিদিন হাজারো যানবাহন শহরে প্রবেশ করে এই দুটি গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নাটোরের বিলে রোপণ করা রোপা আমন ধান। ধার দেনা করে অনেকে ধান রোপণ করলেও মৌসুমের শুরুতেই তা তলিয়ে যাওয়ায় দিশেহারা হাজারো কৃষক। অতিবৃষ্টির পানিতে জলাবদ্ধতায় কৃষকরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না, প্রভাব পড়বে মোট ধান উৎপাদনেও। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোর সদর উপজেলার বড়ভিটার কৃষক মানিক মিয়া সম্প্রতি বড়ভিটা বিলে 2 বিঘা জমিতে লাগিয়েছেন রোপা আমন ধান। তবে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় এখন সব জমির ধান পানির নিচে। হাঁটু সমান পানিতে হাতড়ে বেড়াচ্ছেন কষ্টের ফসল। বিঘা প্রতি 5,000 টাকা খরচ করে যে ধান লাগিয়েছিলেন তা নষ্ট হচ্ছে বৃষ্টির পানিতে। ড্রোনের উপর লিয়ে 4 বিঘা জমি লাগাইছি, 4 বিঘার মধ্যে 2 বিঘা জমি ডুবে গেছে, ধান আর হবে না। কৃষি বিভাগ যতই বলুন, কিন্তু আমরা তো জানি ধান হবে না। পানিটা যদি আপনাদের শর্টে নামে যেত তাহলে চিন্তাধারা ছিল, কিন্তু শর্টে তো পানি নামিচ্ছে না। মানিক মিয়ার মতো এমন দুর্দশায় জেলার হাজারো রোপা আমন ধান চাষিরা। মৌসুমের শুরুতেই রোপণ করা ধান নষ্ট হয় দিশেহারা তারা। অনেকে ধার দেনা করে ধান লাগালেও সবটুকু স্বপ্ন যেন পানির নিচে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জমিগুলো সব ডুবে আছে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে পানিগুলো যদি
বৃষ্টি হওয়ার পরে যদি চলে যাইতো নেমে যাইতো তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো বা কৃষকগুলো বাঁচতে পারতাম। আগে তো পানি এখান দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা ছিল, পানি টানি যাইতো। এখন আপাতত 2-4-5 বছর হলো এই পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা কৃষকেরা একটা অসহায় অবস্থার মধ্যে আছি। 4 বিঘা জমি করছি, সব পানির নিচে চলে গেছে। তাহলে এখন বর্তমানে অবস্থান বিছন পাবো কোথায়, এগুলা চাষবাস করব কি করে? তা আমরা কৃষকগুলো তো একবারে শেষ হয়ে গেছি। তবে পানি কমে যাওয়ার সাথে সাথে কৃষকদের স্বল্প মেয়াদী ধান লাগানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনার আশ্বাস। বিধান 22, 23 এবং বিনা ধান 11, 12 এই জাতগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যদি নাবি হয় তাহলে এই জাতগুলো যেন তারা রোপণ করতে পারে। পাশাপাশি আমরা প্রণোদনা কর্মসূচিতে যাদের ধান আসলে ক্ষতিগ্রস্ত হবে, আমরা পরবর্তী সময়ে যে প্রণোদনাগুলো আসবে কৃষি কর্মসূচির আওতায়, সেই প্রণোদনাগুলোতে আমরা ওই কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে আমরা একটা প্রণোদনা কর্মসূচির মধ্যে নিয়ে আসবো। এবছর জেলায় রোপা আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৬,৮৮৫ হেক্টর জমিতে। তবে অতিবৃষ্টিতে এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় ১,১০০ হেক্টর জমি, যা থেকে উৎপাদন হতো অন্তত ৪,৫০০ মেট্রিক টন ধান। আনুমানিক ক্ষতি অন্তত ১৪ কোটি টাকা বলে জানান কৃষকরা। কৃষকরা বলছে বিগত কয়েক বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে নাটোরের যে বিভিন্ন বিল রয়েছে সেসব বিলের পানি জমে কারণে তারা যে ধান রোপণ করেছিলেন সেটি তলিয়ে গেছে। এতে করে শুধু তারা যে ক্ষতির শিকার হয়েছেন আর্থিকভাবে সেটি নয়, মোট ধান উৎপাদনও এর প্রভাব পড়বে। এজন্য বিলের পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করা না হলে ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। মাহবুব হোসেন, এখন, নাটোর। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ খতিয়ে দেখছে পুলিশ। পদ্মায় পানি বাড়তে থাকলেও কমেছে তিস্তায়। 5 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। পুকুরে মাছ ভাইসে গেছে, আরো অনেক জায়গা তো ডুবে গেছে, অনেক সমস্যা। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। বৈরী আবহাওয়ায় বাজারে কমেছে সরবরাহ। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। এবং সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন। রক্ষা পাচ্ছে না রাতারগুল। ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চলছে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।